আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? খেলা হবে, পালাবো না, এমন সব ভাইরাল বক্তব্যে বিশেষভাবে আলোচিত সমালোচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ কথা বলবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে। তিনি ভিডিও সংযোগে অনিচ্ছা জানানোয় আমরা তার সাথে ফোনে যুক্ত হচ্ছি। সরকার পতনের 9.5 মাস পর আবার সরব হয়েছেন। প্রকাশ্যে এসেই তিনি জানিয়েছেন বাথরুমে লুকিয়ে থাকা, দেশে 3 মাস আত্মগোপনে থেকে ভারতে পালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তার বক্তব্য ভূমিকা বিশেষভাবে সমালোচিত হলেও তিনি জানিয়েছেন তার উপরই শেখ হাসিনার আস্থার কথা। টানা ক্ষমতায় থাকা প্রতাপশালী আওয়ামী লীগের এমন ভয়াবহ পরিণতি কেন? আব্দুল হামিদ 80 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন? কি মনে আছে প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিল? জি। তিনি কি এসেছিলেন? না। উল্টো গালিগালাজ করেছে, অকথ্য ভাষা। সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? রাজনীতি করে দেশের জনগণের জন্য, জনগণের কাছে কোনো ভুল স্বীকার করতে আমাদের কোনো এ ব্যাপারে কোন প্রকার অস্বীকৃতি থাকবে। মানে ব্রিটিশ এমপি হিসেবে ভদ্রতা ভব্যতার পরিচয় দিচ্ছেন তিনি, কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতার প্রয়োজন নাই। তখন জঙ্গি, সুদখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায়, তখন আসলে ভদ্রতা ভব্যতার সমস্যা হয় না। আপনি তো এখন বায়াসড। 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়। অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট বলেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, তা কি ভাবেন না? আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে? কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন, মনোনয়ন বাণিজ্য। আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। অখ্যাত মানুষের এত ডিমান্ড কেন আপনার? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তো যাকে আপনার কি সেটা তো মনে হয় না। কিন্তু আপনি বলেছিলেন পালাবো না। কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকবো। জনাব ওবায়দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সের আমার আজকের আয়োজনে। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনার কাছে অনেকগুলো বিষয় জানতে পারবো আশা করি, আপনাদের পরিকল্পনা পরিণতি এই সম্পর্কে। শুরু করি বর্তমান একটা খবর দিয়ে, সেটার একটা ডেভেলপমেন্ট আপনার কাছ থেকে শুনে। যে আমরা যেটা জানছি, লন্ডনে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে। এটি আওয়ামী লীগের জন্য কেমন বার্তা? এবং এই সাক্ষাতের দুটো ফল হতে পারে। এক হতে পারে যে যেটা আশা করা হচ্ছে, সবাই আশা করছে, বাংলাদেশে বলছে যে সংকটের একটা সমাধান, অথবা এই দ্বন্দ্ব আরো বাড়তে পারে। কোনটার প্রভাব আপনাদের উপর কেমন, বা প্রভাব আছে কিনা? আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সাথে একটা সম্পর্ক রেখেই চলছেন। তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত এবং মতভেদের খবরও সবাই পাচ্ছেন। তো এটা তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার একটা প্রয়াস হয়তো হতে পারে, নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না। আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আচ্ছা, মানে এটির কোনো প্রভাব আপনাদের দলের উপরে বা আপনাদের তৎপরতার উপরে নেই?
আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো, এই আলোচনাটার ফলাফল কি দাঁড়ায় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি। আচ্ছা আচ্ছা, জনাব ওবায়দুল কাদের, আপনার একটা বক্তব্য, মানে তারেক রহমানের সাথে বৈঠক হবে এই প্রসঙ্গে মনে হলো যে আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ খেলা হবে, এবং 7ই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই, এবং তারপর আসলে বলেছিলেন যে তারেক রহমান ভুয়া, বিএনপির কর্মসূচি ভুয়া, বিএনপি ভুয়া, এরকম। এখন যখন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে, তখন কি মনে হয় মানে আপনার সেই বক্তব্য বা সেই শব্দগুচ্ছগুলোর জন্য কি আপনি কোনোভাবে বিব্রত বোধ করেন? কেন বিব্রত বোধ করব? ইটস এ পলিটিক্যাল হিউমার। আপনি যে আজকে ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় খেলা হবে বলে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না। ইটস এ পলিটিক্যাল হিউমার। পলিটিক্যাল হিউমার হতেও পারে, এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয়। তখন একটা পরিবেশ, একটা অবস্থা, একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে। মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা কোথায়? জি, এটি আপনি বলছেন একটা পলিটিক্যাল হিউমার, কিন্তু তাহলে ওইটি বিএনপির আর কোনো ভবিষ্যৎ নাই, এই ভবিষ্যৎবাণীটি খুব সঠিক না হলেও আপনি আপনার দলকে নিয়ে বা দলের নেতাকর্মীদের সম্পর্কেও বলেছিলেন। সেটি 2017 সালের এপ্রিলে চট্টগ্রামের একটা মহানগরের আওয়ামী লীগের একটা সভায়, প্রতিনিধি সভায় আপনি বলেছিলেন যে দেখুন, জি, বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। এখানে একটা ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন এই নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবেন। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি, তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপি কে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপি কে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে, তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণার নির্বাচন হিসেবে গণ্য হবে? আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না, সেটা তো আমাদের অপরাধ কোথায়? তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু বিএনপি তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না, মানে নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না। সেক্ষেত্রে নির্বাচন করলেই বা কি হতো, যেমনটা 18-তে হয়েছে। মানে বিএনপি কেন নির্বাচনে যাবে? ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো? বিএনপি তো সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে হানা ভোট 114% ভোট পড়েছিল। সেই নির্বাচন তো আইনসিদ্ধ।
2001 সালে দেখেছি আমরা সকাল 11টার আগে ভোট শেষ। গুন্ডা গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সেই নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো 14, 18, 24 মাগুরার যে নির্বাচন, জি, সেই নির্বাচনকে কি কেউ একটা ভালো নির্বাচন বলতে পেরেছে? একদমই না। বিএনপি আমলে 15ই ফেব্রুয়ারিতে যে প্রহসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তো সেটা কি কোনো সঠিক নির্বাচন? বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজ আয়নায় নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে। জি, আপনারা মানে এখন যেহেতু আপনাদের পতন হয়েছে, সরকার পতন হয়েছে, আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন? মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন, তার অবশ্যই আত্মবিশ্লেষণ আছে। হ্যাঁ, সেই আত্মবিশ্লেষণের নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না? মানে আপনাদের কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না? আমাদের সোল সার্চিং আছে। আমরা নিজেদের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যায়ন অবশ্যই আমরা করছি। জি, সেই মূল্যায়নের মধ্যে কি নির্বাচনে আপনাদের কি অবস্থা বা আপনারা কিভাবে নির্বাচনগুলো করেছেন, 3টি বিতর্কিত নির্বাচন, সেটি নিয়ে আপনারা মূল্যায়ন করছেন না? সব করছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি আপনার ভালো লাগছে না, সেগুলো বাস্তবতা। আপনি আরেকটা বাস্তবতার কথা বলছেন, অতীতের কথা বলছেন। না? তো এখন আপনি অন্যকে দোষ দেবেন, আপনি নিজে ভালো থাকলে তো আরেকজনকে দোষ দিতে পারেন। আপনার নিজেরই তো গোলমেলে অবস্থা, আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন, গণবিরোধী নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না। আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্যবদ্ধ থাকবো, এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা উচিত। জি, আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে, সেগুলো আমরা সাপোর্ট করি। জি, এই ম্যাক্সিমাম ইউনিটিটা কার সাথে? নির্বাচন প্রসঙ্গটা আরেকটু রয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ইউনিটিটা আপনারা কার সাথে বলছেন? ইউনিটিটা যারা আসতে চায়, যা আমি তো বললাম, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শে তো এর আগেও আপনাদের জোট ছিল, মানে তার বাইরে কিছু মিন করছেন? যারা বাইরে আছেন অথবা যারা এখন নতুন বাস্তবতায় হিসেব নিকেশে তারা যদি মূল্যায়নটা যথাযথভাবে করে তাহলে এটা তো ভিন্ন কথা। আমি আসলে স্পষ্ট হতে পারছি না, তারা মানে কারা? আপনি কি বিএনপি কে মিন করছেন? আমি এমন ধরনের কথা বলবো না। মানে আপনি বিএনপিকে নিয়ে আপনি এত ব্যস্ত কেন? বিএনপি সামনে ক্ষমতায় যাবে বলে সবাই ধারণা করছে বাংলাদেশে এখন। আমি বলছি আমাকে ইলেকশন করতে, আমার ইলেকশন, তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে সাজাতে চায় যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না, ঠিক সেভাবে তারা একটা নির্বাচন করতে চাইছে। ইউনূস প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য
তার কাছে সুবিধাজনক গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি। তিনি আবার প্রেসিডেন্ট হতে চান, সেটা ওনার লক্ষ্য। আবার লোকে বলছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে, সেজন্যই লন্ডনের এই বৈঠকটি হতে যাচ্ছে। জি জি, মানে সেই সমঝোতার জন্য লন্ডনে বৈঠকটি হতে যাচ্ছে। জি, এতটুকু তো নিশ্চয়ই ক্লিয়ার। কিন্তু নির্বাচন নিয়ে যে তিনটি বিতর্কিত নির্বাচন, আপনি বলছিলেন অতীতের নির্বাচন গেলে সেই প্রশ্নগুলোর কথা আপনি বলছিলেন, বিতর্কগুলোর কথা বলছিলেন, কিন্তু তিনটি যে নির্বাচন আপনাদের সময় হলো, সেই নির্বাচনের দায় কি আপনারা নেন? সেই নির্বাচন বিতর্কিত, সেই নির্বাচনও দেশে বিদেশে বিতর্কিত। কোন নির্বাচন? 14, 18, 24। 14, 18 এবং 24। 2014, 2018, 2024। 2008-এর নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য নয় কি? জি, মোটা দাগে, যদিও সেটি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু মোটা দাগে একটা গ্রহণযোগ্যতা, এমনকি বিএনপির লোকেরাও বলেছেন তখন। তাহলে এই নির্বাচনটা তো আমরা গ্রহণযোগ্য করেছি। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছিল। 14-18 আপনার কি মনে আছে প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিল? জি। তিনি কি এসেছিলেন? না। উল্টো গালিগালাজ করেছে, অকথ্য ভাষা। বেগম জিয়ার ছেলে মারা গেছে, সে কোকর মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার বাসায় খবর দিয়ে গুলশানে গিয়েছে। বাইরের দরজা বন্ধ, ভেতরের দরজা বন্ধ, তাকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু তাই বলে গ্রহণযোগ্য নির্বাচনের অধিকার থেকে, মানে কোন রাজনীতি? আপনি সেটা বলতেই পারেন জনাব ওবায়দুল কাদের। ঘরের দরজা জি বন্ধ না হতো, সংলাপের দুয়ারও এদেশে এইভাবে বন্ধ হওয়ার কথা ছিল। ঘরের দরজা বন্ধ করে বিএনপি সংলাপের দরজা বন্ধ করেছে। জি, এবং তারপর তারা আপনারা আর সংলাপের দরজাটা খুললেন না, কিন্তু দোষটা জারি হোক। আপনি বলছেন বিএনপি, জি আপনি বলছেন আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে দিলেন না, আপনি আমাকে ঘরে ঢুকতে দিলেন না, সমবেদনা জানাতে দিলেন না, সেটা কি আমি বলবো না সেটা কি অসত্য? 2018 সালের নির্বাচন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ তো যারা অভিযোগ করেন তারা কোনো প্রমাণ তো দিতে পারে। একটা পার্টিকুলার সংসদ এলাকা নির্বাচন যদি খারাপ নির্বাচন হোক, রাতের আধারে ভোটের কথা বলুন, আধারে ভোট কোথায় হয়েছে সেটা যদি প্রমাণ না থাকে, নির্বাচন কমিশনে যদি অভিযোগ না থাকে, আদালতে যদি অভিযোগ না থাকে, তাহলে আমি কি করে এটাকে মেনে নেব? জনাব ওবায়দুল কাদের সবগুলোই ছিল। আপনি যদি দেখেন গণমাধ্যমে এসেছে, বিবিসির গণমাধ্যমে এসেছে যে সকালবেলা গিয়ে ভোটের বাক্স ভরা দেখেছে, এই প্রতিবেদনটি বিবিসি এসেছে। আপনাদের মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্বাচন, জনাব ওবায়দুল কাদের একটু বলি, এই অভিযোগগুলো আপনারা যেহেতু পান না একটু বলি। এটি মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল, সেখানে দেখা গেছে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি কেন্দ্রে। 586টি কেন্দ্রে সবগুলো ভোট পড়েছে নৌকা প্রতীকে, অন্য প্রতীকে কোনো ভোট পড়ে নাই, যেটিকে আসলে তৎকালীন যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনিও এটিকে স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছিলেন। নির্বাচনে কি হয়েছে, কত ভোট পড়েছে, কত আসনে ভোট হয়েছে, কত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেটা নিয়ে তো আপনার কোন নির্বাচনে বিশেষ আপনি করতে অক্ষম। কোন নির্বাচনে? আচ্ছা, 15 ফেব্রুয়ারি নির্বাচনের একটা ফল তো তারপরে বিএনপি ভোগ করেছে, তার জন্য তো অনেক সমালোচনা বিএনপির আছেই, কিন্তু যেই নির্বাচনগুলোর কারণে পরবর্তীতে মানে একটার পর একটা নির্বাচন, 14, 18, 24, একটার পর একটা নির্বাচনে মানুষ যে তার মানে প্রাপ্য ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, এর দায় কি আপনারা নেবেন কিনা? 15 ফেব্রুয়ারির দায় বহুবার বিএনপিকে দেওয়া হয়েছে। এটা কোনো অভিযোগ তো ছিল না, বিএনপিকে দেওয়া হয়েছে, বিএনপি কি দায় স্বীকার করেছে?
তাহলে আমাকে কেন বলছেন দায় স্বীকার? মানে বিএনপি যা করবে আপনারাও তাই করবেন? অবশ্যই আছে, হ্যাঁ, সেটা সময় মতো আমরা প্রকাশ করব। কিন্তু মানুষ আসলে মানুষের আপনারা জনগণের রাজনীতি করেন, জনগণ আমরা জনগণের রাজনীতি করি, যা বলবো জনগণ, আচ্ছা সেটা দেশের মাটিতে আচ্ছা সময় আসলে বলবো। আমরা তো এখন কোথাও দাঁড়াতেই পারি। তো তার মানে এটা স্পষ্ট হলাম যে আপনারা এই 3টি নির্বাচনে আপনারা কোনো দায় এখন পর্যন্ত স্বীকার করছেন না, ভবিষ্যতে স্বীকার করবেন কিনা সেটা আপনারা চিন্তা করবেন। এটা কি সামারি? আমি এ ধরনের কথা বলি। আমাকে একটু সামারি বলবেন যে আপনারা 3টি নির্বাচনের দায় স্বীকার করেন করেন না? মূল্যায়ন আছে, হ্যাঁ, সেটা সময় মতো আমরা বলবো। আচ্ছা, সময় দেশের মাটিতে রাজনীতি করে দেশের জনগণের জন্য, জনগণের কাছে কোনো ভুল স্বীকার করতে আমাদের কোনো এ ব্যাপারে কোন প্রকার অস্বীকৃতি থাকবে। আমাদের এই প্রোগ্রামগুলো দেশের মানুষই দেখছে, আমরা দেশের মানুষের জন্যই আসলে এই সাংবাদিকতাটা। আপনি যদি এখানেও বলেন দেশের মানুষই আসলে হ্যাঁ, আমেরিকায় বসে কি ক্ষমা চাইবে বাংলাদেশের জনগণের কাছে? সমস্যা কি? মানে ক্ষমা চাওয়ার মতো অবস্থা থাকলে সমস্যা কি? বার্তাটা তো বাংলাদেশের জনগণের কাছেই পৌঁছাচ্ছে। না, আমি এত আমি আমার দেশের গিয়ে আমার দেশের জনগণের কাছে আমি বলবো। আচ্ছা, স্পষ্ট আপনি জি জি স্পষ্ট আপনি আপনি আমি পরের প্রশ্নে যাই, যে আপনি সরাতে তো পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখন নিজেই সরে যাই, আপনি দেশের জনগণের কাছে গিয়ে যখন ক্ষমা চাইবেন তখন আমরা নিশ্চয়ই দেখবো যে কেন ক্ষমা চাচ্ছেন, কতটা ক্ষমা চাচ্ছেন বা আদৌ চাচ্ছেন কিনা। আপনারা দেশে যাবেন সাথে সাথে হ্যাঁ, একটা রাজনৈতিক দল হিসাবে অন্য যারা নির্বাচনের নামে প্রহসন করেছে তাদেরকে কি আপনি বলবেন না ক্ষমা চাইতে? করবেন কি না? জি, মানে তাদেরকে তো আমাকে বলছেন, তাদেরকে কেন বলছেন? তাদেরকে কেন বলছেন? তাদেরকে তো না 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 সাহস কেন থাকবে না? তাদেরকে তো এতদিন ধরে বলেই এসেছেন, আপনারা তো বলেই এসেছেন, আমরাও জিজ্ঞাসা করেছি যে আপনারা নিজেরা যেটা করতে পারেন নাই, আপনারা নিজেরা তত্ত্বাবধায়ক সরকার দিতে চান নাই, এখন নিজেরা কেন চান? এই প্রশ্নগুলো তো আমরা বারবার তখনও করেছি। এখন আপনাদেরকে তো এই জবাবগুলো দিতে হবে যে 3টি নির্বাচন আসলে আপনারা কি করলেন। যাই হোক, এটা আপনি বলেছেন, আপনি দেশে ফিরে ক্ষমা চাইবেন। দিয়েছে আদালত, জি, আদালতের যে মানে সর্বোচ্চ আদালত, আমরা তো বাদ দিই। এখনো আদালত 21শে আগস্টের মামলার রায় বাতিল হয়ে যাক, মানে কারো সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, এটিএম আজহারুল ইসলাম ছাড়া পেয়ে যাচ্ছেন, আদালতের রায়ে সবকিছু হচ্ছে। অতএব আদালতের জায়গায় থাকুক। আমি আপনার কাছে আসি, আপনারা দেশে ফেরার কথা বলছেন, দেশে ফিরে ক্ষমা চাইবেন। দেশে আপনারা ফিরবেন কিভাবে, কখন, সেই পরিকল্পনাটা কি? যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো, 1 মাস পরে তিনি দেশে ফিরে গেলেন। আপনিও যখন সরব হলেন, কথা বলতে শুরু করলেন 9.5 মাস পর, তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা অসুস্থতা, আপনাকে ওষুধ খেতে হয়, এজন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই, আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন। আব্দুল হামিদ 80 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন? আপনি ইউনূস সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আব্দুল হামিদের মতো ফিরে যেতে পারবো নিরাপদে? পারবেন? আমি তো পারবো না। আব্দুল হামিদ কি সেই গ্যারান্টিটা পেয়েছিলেন? যা পারবেন না তা বলেন। মানে আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? আব্দুল হামিদের সাথে এটা মিলিয়ে গেলাম, এটা আপনিও বুঝেন আমিও বুঝি না। আমরা একদম 80 বছরের বেশি, 83-84 বছর ওনার বয়স, উনি খুবই অসুস্থ মানুষ। এখন ওনার সাথে আজকে তোফায়েল আহমদ, আমাদের একসময় ডাক সাইডের নেতা, তিনি আজকে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন, একদম বিছানায় শুয়ে আছে। এদের সাথে তুলনা করে তোলা, মানে এনারা অসুস্থ বলে এনারা সাহস পাচ্ছেন, বেশি অসুস্থ বা বেশি বয়স, আপনারা কম, একটু অপেক্ষাকৃত কম বয়স বা অপেক্ষাকৃত কম অসুস্থ, এই জন্য কম সাহস, এটা কি কোনো কারণ? আপনি গ্যারান্টি দেন আমার দেশে গিয়ে আমি নিরাপদ থাকবো? আমার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে দিয়েছে, প্রতিদিন আমার দলের লোকদের পিটাচ্ছি, আমার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিচ্ছে না, আমার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে দিচ্ছে না। কি যে অত্যাচার, কি যে নিপীড়ন! আওয়ামী লীগ করে আইনজীবীরা আদালতে যেতে পারছে না,
কথা বলতে পারছে না, এগুলো কি আপনি জানান না? জি, আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু এই গ্যারান্টিটা আপনারা কে দেবে আপনাদেরকে? হচ্ছে জি, এই ইটস এ কন্টিনিউয়াস এজেন্ডা। কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে? মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না, বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন? আমরা সেটা করে নেব। কিভাবে করে নেবেন? মানে যদি খোলা না থাকে আমরা পথ করে নেব, কারণ আমরা রাজনীতি করি। সেই পথটা কিভাবে করে নেবেন? আপনি একটা ইন্টারভিউতে ব্যাপার আপনাকে, আচ্ছা, আপনারা কৌশলও বলবেন না, আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরেকটা কৌশল নিয়ে বাংলাদেশের রাজনীতি চূড়ার যখন অবরুদ্ধ, তখন তো আমাকে কৌশল করতেই হবে। আমার এত নেতা কর্মী জেলে, আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়িঘর ছেড়ে পথে পথে ঘুরছে। তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে, আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করবো না? সেটা নাকি বাংলাদেশের এখন আপনি ভোট করেন কত পার্সেন্ট লোক শেখ হাসিনার পক্ষে? আমি তো মনে করি বেশিরভাগ মানুষ। সেই সুযোগটা তো আপনি পাবে না, সেই ভোট তো হবে না। যে ভোটে আপনি আমাদেরকে, যে ভোটের জন্য দোষী সাব্যস্ত করেন, বাংলাদেশে তো একটা নোংরা ভোটাভুটি হতে যাচ্ছে, আর এটা কোনো ঠিকও নেই। ইউনূস সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, সমস্ত ব্যর্থতার জন্য দায়ী করে ভারত আর শেখ হাসিনাকে। আর কোন দায়ী কিছু নেই। শেখ হাসিনাই একমাত্র দোষী, ভারতই একমাত্র দোষী, এটাই তাদের অপপ্রচার। এখন রাখি না, আরেকটু কথা আছে। আপনি কৌশলের কথা বলছিলেন, আমরা দেখলাম সম্প্রতি ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে একটু কথা বলি, যে সেখানে আমরা দেখলাম টিউলিপ সিদ্দিকী, তিনি শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে, তিনি ডক্টর ইউনূসের কাছে একটা চিঠি লিখেছেন তার সাক্ষাৎ প্রত্যাশা করে, যেখানে তিনি তার বেশ প্রশংসা করছেন, তার ভূমিকাকে ঐতিহাসিক ভূমিকাতে তিনি অনুপ্রাণিত, জনকল্যাণে তার ভূমিকার কথা স্বীকৃতি করছেন, মানে এরকম বেশ প্রশংসা করে একটা চিঠি লিখেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়, তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডক্টর ইউনূসের সাথে দেখা করা উচিত না, তিনি নানান কারণে নেতিবাচক ভূমিকা, আওয়ামী লীগকে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, এই বিষয়গুলোকে উল্লেখ করে। আছে তো, কিন্তু আমার কথা হচ্ছে যে দুটি বিষয় সাংঘর্ষিক হয়ে গেল না? না, ইলেক্টেড গভর্নমেন্ট না, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে এখানে সমালোচনা করে সজীব অজিত জয় কি ভুল করেছে? মানে তাহলে তাকে তাকে একেবারে বিনে অপরাধে তার উপর একটা শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং ইউনূস নিজে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু পরিবারের ভিত্তি টিউলিপ সিদ্দিকী এবং সাইমন ওয়াজেদ পুতুল, আজকে তিনি আঞ্চলিক ডিরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, সে প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে উনি নাকি একজন নোবেল লরিয়েট, শান্তির নোবেল লরিয়েট, অশান্তির কারিগর। তিনি হচ্ছেন শান্তির নোবেল পেছনে। জি জি, আপনারা ডক্টর ইউনূসের সমালোচনা করতেই পারেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু পরিবারের কথা বলছেন, পরিবারের দুই সদস্য টিউলিপ সিদ্দিকী প্রশংসা করে সাক্ষাৎ চাইছেন, আর সজীব অজিত জয় তিনি সাক্ষাৎ না করে, সমালোচনা করে সাক্ষাৎ যেন না দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেজন্য বলছেন। মানে দুটিতে সম্পূর্ণ বিপরীত অবস্থান। আপনি কৌশলের কথা বলছিলেন। আমরা তো বলবো আনইলেক্টেড, আনকনস্টিটিউশনাল, বাংলাদেশে একটা জঙ্গিবাদী উত্থানের বিস্ফোরণের নায়ক, তাকে একটা ইলেকটেড গভর্নমেন্ট কেন সেই সুযোগটা দেবে? তাহলে টিউলিপ সিদ্দিকী এমপি হিসেবে, তারা কি সবাইকে দেন এই সুযোগ? ব্রিটিশ এমপি হিসেবে টিউলিপ সিদ্দিক যা করছেন সেটি কি তিনি শুধুমাত্র নিজের স্বার্থে এরকমটা করছেন? এটি কেন করছেন যদি আপনার এই অবস্থান সঠিক হয়? তো
সেটার জন্য তো সে পার্সোনালি কথা বলতে চাইছে। তার অপরাধ কোথায় সেটা তো তার পার্লামেন্ট তদন্ত করে পায়নি। এখন ইউনূস সাহেব কোথায় পেলে সেটা তো মানে সজীবদের জয় যেখানে বা আপনারা যেখানে বলছেন জঙ্গি মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন, সেখানে টিউলিপ সিদ্দিকী ঐতিহাসিক ভূমিকায় অনুপ্রাণিত হচ্ছেন, তার প্রশংসা করছেন। মানে এটি কেমন হয়ে গেল বিষয়টা? দেখুন, আমি তার চিঠিটা দেখিনি, পড়িও। যে কোনো কিছু বলার কারো কাছে একটা চিঠি লেখারও মধ্যে ভদ্রতা ভব্যতার ব্যাপার আছে। সেই ভদ্রতা ভব্যতার ব্যাপার কি আপনাদের নাই? ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, সেই হিসাবে তার নিজের একটা এখানে নিজের একটা ভদ্রতা ভব্যতার প্রশ্ন আছে, অপরের প্রতি সম্মান বোধের বিষয় আছে, সেটা এক কথা। আর এখানে তাকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হলো কেন? কেন তিনি পার্সোনালি এত ইন্টারেস্টেড হতেন টিউলিপ সিদ্দিকী, যে বারবার এখানে জনগণের বিপুল ভোটে নির্বাচিত? সেটাও কি আপনি আওয়ামী লীগের না না না, একদমই না। তিনি নির্বাচিত হয়েই পার্লামেন্টে গেছেন বা মন্ত্রীও হয়েছেন তিনি। মানে ব্রিটিশ এমপি হিসেবে ভদ্রতা ভব্যতার পরিচয় দিচ্ছেন তিনি, কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতার প্রয়োজন নাই। তখন জঙ্গি সুদখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায়, তখন আসলে ভদ্রতা ভব্যতার সমস্যা হয় না। আপনি তো এখন বায়াসড। মানে আপনার দুইটি বক্তব্যকে আমি একটু মিলিয়ে বলার চেষ্টা করছি যে টিউলিপ সিদ্দিকীটা যদি ভদ্রতা ভব্যতা হয়। আমি এই জন্য আপনাকে দিতে চাই, আপনি তো প্রথম থেকে বায়াস, প্রথম থেকে অ্যাটাক শুরু করছেন। আপনি একজন সাংবাদিক জনাব ওবায়দুল কাদের, আপনিও সাংবাদিকতা করেছেন, আমার কাজই একটু সাংবাদিকতা কি এভাবে করে? সাংবাদিকতারও একটা নর্মস আছে, একটা নর্মস আছে। অতভাবে অনেক কঠিন কথা বলা। জি, আমি খুবই চেষ্টা করছি জনাব ওবায়দুল কাদের একটু ভদ্রভাবেই জিজ্ঞাসা করা যে টিউলিপ সিদ্দিকীটা যদি আপনি ভদ্রতা ভব্যতা বলেন, যে ব্রিটিশ এমপি হিসেবে তার ভদ্রতা। জনাব ওবায়দুল কাদের আচ্ছা, আমার প্রশ্নটা আপনার পছন্দ হয় নাই, আমি দুঃখিত। প্রশ্ন পছন্দ না হবার জন্য আপনার কাছে একটু, আপনি যেহেতু দলের সবচেয়ে মানে সেকেন্ড ম্যান, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, একদম শীর্ষ ব্যক্তির পরে আপনি একটু যদিও বলছিলেন যে আপনি দেশে ফিরেই বলবেন, আপনাদের আত্মসমালোচনা আছে, নিজেদের মধ্যে মূল্যায়ন আছে, আপনাদের এই অবস্থার পেছনে 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়। অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আরো। এ ধরনের বক্তব্য আমি দেইনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি। আপনি বলেন নাই জনাব ওবায়দুল কাদের যে আত্মস্বীকৃত রাজাকারদের আমার সে উচ্চারণটা তা ছিল না, কি ছিল? সাংবাদিকদের অংশ। আপনি নেন বাংলাদেশের সেদিনের যে নিউজ পেপার, সেদিনের যে আপনি টেলিভিশনে আমার তো কথাগুলো আছে, সে কথাগুলো নেই। কোথায় আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি? আমি চ্যালেঞ্জ করছি, আমি এই কথা বলি। মানে সবগুলো গণমাধ্যমেই দেখছি আর মিথ্যা অপবাদ একজন মানুষকে। আচ্ছা, আপনি কি বলেছিলেন আমাকে আরেকবার একটু রিকল করিয়ে দেবেন, আরেকবার একটু বলবেন, কারণ সবগুলো গণমাধ্যমে এই খবর কনফার্ম করছে যে আত্মস্বীকৃত রাজাকারদের বিরুদ্ধে মানে ছাত্রলীগই যথেষ্ট। আপনি বললেন আমি কোট করব। নো, আমি এই কথা বলিনি। আপনি আসলে তাহলে কি বলেছিলেন? আমি যা বলছি, আপনি ওই ভিডিওটা নিয়ে আসেন, ভিডিওটা নিয়ে আসেন, বাংলাদেশে আছে সেটা। জি, সেখানে ভিডিওতে আমার মানে যত ছাত্রলীগ যথেষ্ট ওই কথা বলো। জি, মানে আপনি কি বলেছেন সেটা কি আপনি এখন বলবেন? আমি আপনার কাছে চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এটা একদম অসত্য, ফ্যাব্রিকেটেড, মোটিভেটেড। আচ্ছা, আমি মানে আপনাকে কোট করতে পারি, যেখানে বলা হচ্ছে যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আনকোট। নো, এই কথা আমি বলি।
আচ্ছা, ঠিক আছে। তাহলে জনগণ নিশ্চয়ই এটা বাংলাদেশ থেকে আমি তো চ্যালেঞ্জ করছি যেসব সাংবাদিকের এই বক্তব্য সেদিন দাঁড় করিয়েছে, সাংবাদিকদের অনেকেই তো তখন ওই যে তখনকার যে বিস্ফোরণ, জঙ্গিবাদী বিস্ফোরণ, তার সমর্থক ছিল, অ্যাক্টিভিস্ট ছিল। জি, থ্যাংক ইউ। জি, আপনি আরেকটু যদি সময় দেন, আর 2-3 মিনিট আপনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এই অবস্থার পেছনে আপনারা কি কি কারণ চিহ্নিত করেছেন, সেটা কি একটু জনগণকে বা আমাদেরকে বলবেন? সেটা আপনাকে কেন বলবো? কাকে বলবেন? আমি যখন বলবো দেশের জনগণকে, তখন আপনি প্রেসের লোক থাকতেন, জি, আপনিও সেখানে থাকার অনুমতি পাবেন। জি, কিন্তু এই যে মানে এখন যে আপনারা উপলব্ধিটা করছেন, আপনি কি কোনো সময় আগে এই উপলব্ধিটা করতে পেরেছিলেন? কারণ আপনার মুখ থেকে আমরা শুনেছিলাম, সেই যে বলছিলাম, শুরু করছিলাম যে 2017 সালের এপ্রিলে একটা চট্টগ্রামের একটা সভায় আপনি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে, তা কি ভাবেন না? দল যদি ক্ষমতায় না থাকে, এখন যে টাকা পয়সা রোজগার করছেন, তখন এই টাকা নিয়ে পালিয়ে বেড়াতে হবে। তখন তাহলে এটা আমার এ ধরনের কথা বলার অর্থ। জি, জি, এটা আমি কর্মী সভায় বলেছি, জি, চট্টগ্রাম, জি, কর্মীদেরকে বলেছি। সেটা তো আমি তাদেরকে সাবধান করব। মানে আপনি তো প্রধানমন্ত্রী তার বক্তব্যে অনেকবার সাবধান মানে উচ্চারণ করছে। জি, আপনি কি তখনই উপলব্ধি করেছিলেন যে এরকম একটা পরিণতি হতে পারে, এজন্যই সাবধানতা বাণী? যাতে না হয় সেটা আমি সতর্ক করে দিয়েছি। তারপরেও ঠেকানো গেল না কেন? মানে সেই টাকা পয়সা নিয়ে পালাতেই হলো কেন নেতা কর্মীদের? টাকা পয়সা নিয়ে কে পালিয়েছে? মানে এই যে আপনি যে অবস্থায় আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, ওই 2-4 বড় লোকের কথা পান, তারা তাদের ওইতে আগেই বল। আমরা আমাদের পার্টি করে যে নেতা কর্মীরা দল করেছে, তারা ওই লুটপাট করে এখানে আসে। কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার এবং আপনাদের মতো সিনিয়র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে লুটপাটের যে অভিযোগ, যে একটা অভিযোগ একদম আপনাদের নেতারাই আমার এই অনুষ্ঠানে এসেই বলেছেন, মনোনয়ন বাণিজ্য। আপনারা মনোনয়ন দেওয়ার সময় বিপুল বড় অঙ্কের টাকা নেবার অভিযোগটা খার বিরুদ্ধে ছিল। যারা কমিটিতে ছিলেন, মনোনয়ন কমিটিতে আপনিও ছিলেন। আপনি প্রমাণ করেন। মানে আমি কি করে প্রমাণ করব? আমি তো আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটাও করি না। আপনাদের নেতা কর্মীরাই এটা অভিযোগটা করছেন। অপবাদ দেবে, যে অপবাদ দিয়েছে তারা তো বলেনি মেট্রো রেলের জন্য কি কষ্ট আমি করেছি। করেছেন শেখ হাসিনা, কিন্তু আমি তো দায়িত্বে ছিলাম। পদ্মা সেতুর জন্য কি কষ্ট করেছি। 4000 সেতু নির্মাণের জন্য কি কষ্ট করেছি। বাংলাদেশে এত 4 লেন, 6 লেন, 8 লেনের রাস্তা, সেই সমতল থেকে পাহাড় পর্যন্ত, তারপরে লিমিটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তো কেউ কোনোদিন বলে না। না, এগুলো তো আপনারা অনেক বলেছেন। কথা তো বলে না। না, এগুলো তো 15 বছর ধরে বলেছেন, এগুলো তো শুনেছে মানুষ, সবাই জানে এই বিষয়গুলো, শুনেছে। আর যেই প্রশ্নগুলো, আমার গুণের কথা বলবেন, আর আমি যখন থাকবো না তখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাবেন, প্রমাণ করুন। জনাব ওবায়দুল কাদের, এই অভিযোগটা আসলে আপনার দলের নেতা কর্মীরা করছে। যারা করেছে এটা প্রমাণ করতে পারবেন। জি, মানে এই অভিযোগটা আপনার দলের নেতা কর্মীদের, তাহলে এই অভিযোগটা আপনি মানে নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এই অভিযোগ করে? কোন নেতা কর্মী অভিযোগ করে, অভিযোগটা আমার এই অনুষ্ঠানে রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, যিনি 24-এ মনোনয়নও পেয়েছিলেন রংপুর থেকে, তিনি এই অভিযোগটি করেছেন। একদম মনোনয়ন কমিটিতে যারা আছেন, রাশেক রহমান, কোষাধ্যক্ষ, মানে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের। আমার কথা শুনবেন? জি, অবশ্যই। তিনি এত জনপ্রিয় নেতা, মনোনয়ন দেওয়া হয়েছে, ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীর কাছে গেছে, এটাই ওনার মনে কষ্ট, আর কিছু না। উনি মনে করেছেন আমি ওনাকে হারিয়েছি। আমি কেন? তার বাবা আমরা একসঙ্গে আছি। আমি আগ্রহ
কিছু তরুণকে জনগণ দেওয়ার পক্ষপাতী ছিল, এর মধ্যে সেও ছিল। এবং সেই ইলেকশনে তাকে কি আমি জোর করে যেতাম? জি, আপনি বলছেন যে তিনি জেতেননি বলেই তিনি অভিযুক্তি করছেন, কিন্তু সেটি তো শুধু তার অভিযোগ না। করছেন ওই জন্য এখন সরকারের পক্ষে পক্ষে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিছু পেতে চেষ্টা করছেন কিনা জানি না। আমাদের তো দু একজনের মধ্যে জামিন টামিন নিয়ে ফেলছে। তো কাজে এরকম হঠাৎ করে ভালো লাগে না। ওই যে হঠাৎ করে প্যান্ট বদলানো, পোশাক বদলানো, কত নেতা দেখলাম দেশে। জি, আপনি কি বলবেন তাহলে সরকারের সাথে, মানে যারা হঠাৎ জামিনও পাচ্ছেন বলছিলেন, সরকারের কোথাও থেকে কারো সাথে মানে অনেক নেতাদেরই ডিল হচ্ছে কি কোনো? দেওয়ার হয়ে গেছে, আর হবে না। তার গ্যারান্টি কি হবে না, এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? মানে যা হবার হয়ে গেছে আর হবে না মানে কি? মানে ডিল হচ্ছিল আগে, এখন আর হবে না? ধরুন আমাদের একটা সুবিধা কি, আমাদের নেতা একজন, কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, সেটা সুস্থ প্রতিযোগিতা, এটা কোন অসুস্থ প্রতিযোগিতা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। জি জি, মানে সেই যোগাযোগটা আপনাদের মধ্যে কতটুকু? আমার সাথে অনেক আপনাদের নেতাদের কথা বলবার সুযোগ হয় এই প্ল্যাটফর্ম থেকেই। একজনের সাথে আরেকজনের যোগাযোগটা আসলে কতটুকু, কি নির্দেশনা সেটি আসলে সবার মধ্যে যাচ্ছে কিনা সেই বিষয়ে মাঝে মাঝে প্রশ্ন জাগে। আপনাকে শেষ প্রশ্নটা করি, আপনি যখন মানে প্রকাশ্যে আসলেন, আপনি বলেছেন কি ভয়াবহ অভিজ্ঞতা আপনার হয়েছে, আপনাকে বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছে, আপনাকে আত্মগোপনে থাকতে হয়েছে দেশে 3 মাস, এবং তারপরে আপনি সুযোগ যখন পেয়েছেন তখন দেশ ছেড়ে এসেছেন, ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। সেই বিষয়ে আসছি, এ কথা আপনাকে কে বলবে? জি, ও সুযোগ আসছি, এই শিক্ষা আপনাকে কে? আচ্ছা, তাহলে কিভাবে আসলেন? সুযোগ না পেলে আসলেন কি করে? কেন আপনাকে বলতে হবে? কিভাবে আপনাকে কেন বলবো? আচ্ছা আচ্ছা, আমাকে বলবেন না, ঠিক আছে। মানে বলেছেন তো অনেকটাই, এই জন্যই আপনাকে বলবো। জি, অনেক বলেছেন তো অনেকটাই, এই জন্যই আমি আসলে প্রশ্ন করছিলাম। কৌশলগত বিষয়টা। এটা কি কোনো কৌশল যে এই সময় এসে আপনারা বলছেন যে কিভাবে আসলে আপনাদের ওই সময়টা কত ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে যেতে হয়েছে? আপনি বলার পর কথা নিচ্ছেন কেন? এত এত আকুতি, এত ইচ্ছা প্রকাশ করছেন কেন? মানুষ জানতে চায় জনাব ওবায়দুল কাদের। অখাদ্য মানুষ, অখাদ্য মানুষের এত ডিমান্ড কেন আপনার কাছে? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো যাকে আপনার কি সেটা তো মনে হলো না? আপনি আগে একটা মোটেই না জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনি মানে এমপি মন্ত্রী কি নন? যার কারণেই তো আপনার কাছে এত প্রশ্ন, আপনার কাছে জানতে চাওয়া। রহিম করিম যদি মধুর কাছে এই প্রশ্ন না, যে আপনি কেন আসছেন ভারতে, কেন ছিলেন দেশে, সব প্রশ্নের জবাব জি যথেষ্ট, এটা আপনি প্রমাণ করেন। আমি শুধু আপনাকে এটা। আচ্ছা, আমি চেষ্টা করব ভিডিও ফুটেজটা বের করতে। ভিডিও আছে বাংলাদেশে। আমি 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 অনেকগুলো গণমাধ্যমের লিংক দেখছিলাম, যে আমি কনফার্ম হচ্ছিলাম যে কোডটা যেন এতদিন পরে। দুঃখিত। আচ্ছা, আমি জোগাড় করলে পারলে আমি অনুষ্ঠানের সাথে লিংক দিয়ে দেবো, যদি আমি জোগাড়টা করতে পারি। আর পত্রিকার খবরের লিঙ্কগুলো আপনিও দিতে পারবেন না, আমি জানি। আচ্ছা, সেটি হলেও মানুষ নিশ্চয়ই দেখবে যে এটি হয়নি, আসলে আপনি বলেননি। সেটি আমার তো আসলে জোর করে প্রমাণ করার কিছু নাই, যদি হয় তো হলো, না হলে নাই। সেটি আসলে মানুষ দেখবে যে কি হয়েছে, তখন কি বলেছেন, এখন কি বলছেন, মানুষ সেটি দেখবে। আপনার জি, এখনো তা বলছেন। আমার কাছে আমি যে আওয়ামী লীগের সেক্রেটারি যে প্রতিদিন একবার দুবার কথা বলে, সে মানুষ আমি 9 মাস চুপ ছিলাম, কথা বলি। এটা খুব কঠিন নয় কি? নিশ্চয়ই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। না, আপনি সকালে এক কথা, আপনি মানে এক কথা বলেন, এক কথাই বলেন, একদিন আগে এক কথা, পরে এক কথা না বলেন, মানে বলেন না, সেটা আপনি যেমন বলছিলেন। কিন্তু আপনি বলেছিলেন পালাবো না। কোথায় পালাবো? বাংলাদেশে জন্ম, বাংলাদেশেই থাকবো। এটা প্রথম করে বলেছি। এটা হচ্ছে পলিটিক্যাল হিউমার। আমি তো অস্বীকার করছি।
পালাবো না, আমি তো পালিয়ে আসি, পালিয়েছি, এটাকে আপনি ব্যাখ্যা করেন। মানে এই যে আত্মগোপনে থাকা, তারপরে আমি যে কথাটা বলেছি সে কথা আমরা স্বীকার করছি। পলিটিক্যাল হিউমার, বিএনপির মহাসচিবের সঙ্গে হিউমার করে এই কথাটা খেলা হবে, এটাও তো একটা হিউমার। আচ্ছা, মানে পালাবো না এটি আসলে কোনো মাহাত্ম্যপূর্ণ সেরকম কথা না, এটা একটা হিউমার ছিল। এখন অতএব ওই কথার সাথে বর্তমান পরিস্থিতি সাংঘর্ষিক নয়। অবশ্যই তখন ভঙ্গিটা কি ছিল, আপনি ভিডিওটা দেখেন। জি জি আমি তো হেসে হেসে বলছি। জি, এই যে আপনি মানে আপনারা নেতা, মানে অনেক বড় নেতা, দেশে অনেক বর্ষিয়ান নেতাও বটে, সেখানে আপনাদের কাছ থেকে সবসময় আমরা এভাবে শুনেছি যে আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, শেষ রক্তবিন্দু পর্যন্ত পরাজিত শক্তির প্রতিরোধ করব, এরকম সাহসী বক্তব্য আপনাদের কাছ থেকে শুনেছি। তখন তারপরে যখন আপনারা এসে এই রকম বলছেন যে আমাদেরকে বাথরুমে পালিয়ে থাকতে হয়েছিল, জনতার হাতে মানে তুলে দেবে, এই জন্য আপনাদেরকে ভয়ে থাকতে হয়েছে, তখন আসলে আপনাদের ভাবমূর্তির উপরে, মানে এই যে বক্তব্যটা, ঘটনাটা আমরা জানি আসলে কি হয়েছে, কিন্তু এই বক্তব্যগুলোর জন্য কি আপনি মনে করেন ভাবমূর্তির উপর আপনার কোন ইম্প্যাক্ট করে, প্রভাব ফেলে? সত্যটাকে কি আমি গোপন রাখবো? জি, যা সত্য তা গোপন করবো। সত্য কি একদিন প্রতিষ্ঠিত হবে না? অনেকে এটা নিয়ে অনেক কথা বলছে, জি, কিন্তু এটাই সত্য, এই সত্য প্রমাণিত। জি, আপনি সত্যের যারা সাক্ষী তারাও